না! নদী তার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠল। গিবালাসির ভালো সত্তার শীতল নিয়ন্ত্রণ তার মন আর শরীরকে গ্রাস করার চেষ্টা করছে। একই সাথে গ্রহের আদিম শক্তির অন্ধকার টান তাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে দুই ভয়ঙ্কর শক্তির মাঝে আটকা পড়েছে। ছেড়ে দাও নদী। আসল গিবালাসির শান্ত কিন্তু আদেশসূচক কণ্ঠস্বর নদীর মনের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে। এটাই তোমার নিয়তি। তুমিই সেতু, তুমিই ভারসাম্য। এটা ভারসাম্য নয়, এটা দখল। নদী প্রতিরোধ করার চেষ্টা করছে। তার নিজের চেতনা ক্ষীণ হয়ে আসছে। চেয়ারে বসে থাকা আসল গিবালাসির প্রতিরূপ বা আসল সত্তা তৃপ্তির হাসি হাসছে। তার পরিকল্পনা সফল হতে চলেছে। নদী গ্রহের শক্তিকে জাগিয়েছে, আর এখন সেই শক্তি ব্যবহার করে সে নদীর শরীর দখল করবে, অমরত্ব লাভ করবে। বাইরে নক্ষত্রজীবীদের আক্রমণ চলছে, কিন্তু তারা এখন আর মূল বিপদ নয়। আসল যুদ্ধটা চলছে নদীর নিজের ভেতরে। হঠাৎ নদীর মনের গভীরে, যেখানে গিবালাসির সত্তা আর গ্রহের শক্তি মিলে মিশে যাচ্ছে, সেখানে তৃতীয় একটা কণ্ঠস্বর শোনা গেল। দুর্বল কিন্তু পরিচিত। নদী, লড়াই করো, তুমি একা নও। অরণ্য, সে এখনও গিবালাসির খারাপ সত্তার ভেতরে আটকে থেকেও কোনোভাবে নদীর সাথে যোগাযোগ করছে। অরণ্যের কণ্ঠস্বর যেন নদীকে নতুন শক্তি দিল। সে শুধু একটা বাহন নয়, সে নদী। তার নিজের ইচ্ছা আছে, নিজের সত্তা আছে। সে গিবালাসিক খেলার পুতুল হবে না। আমি তোমাকে নিয়ন্ত্রণ নিতে দেব না! নদী চিৎকার করে উঠল। তার চোখ দুটো তীব্র আলোয় জ্বলে উঠল। নীল আর অন্ধকারের মিশ্রণ নয়, বরং তার নিজস্ব ইচ্ছাশক্তির সোনালি আভা। আসল গিবালাসি চমকে উঠলেন। অসম্ভব! কোনো মানুষ! আমি শুধু মানুষ নই, নদী বলল। তার কণ্ঠস্বর এখন দৃঢ়, শক্তিশালী। আমি আমার মায়ের স্বপ্ন, আমি ভারসাম্য। সে তার নতুন পাওয়া শক্তি ব্যবহার করল, কিন্তু গ্রহের অন্ধকার শক্তিকে নয়, বা গিবালাসির সত্তাকে নয়। সে মনোযোগ দিল তার নিজের ভেতরে সেই সুপ্ত শক্তির ওপর, যা তার মা তার মধ্যে রেখে গিয়েছিলেন। সে অনুভব করল, কালসর্প শুধু গ্রহের শক্তি বা গিবালাসির রক্তরেখা নয়, এটা আরও গভীর কিছু। এটা সংযোগের প্রতীক, জীবনের ভারসাম্যের প্রতীক। সে সেই শক্তি দিয়ে গিবালাসির ভালো সত্তার মানসিক আক্রমণ প্রতিহত করল। একই সাথে সে গ্রহের শক্তির সাথে তার সংযোগ বিচ্ছিন্ন করল না, বরং সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। অন্ধকারকে দূরে সরিয়ে শুধু তার বিশুদ্ধ শক্তিকে গ্রহণ করার চেষ্টা করল। আসল গিবালাসি যন্ত্রণায় কোঁকিয়ে উঠলেন। নদীর প্রতিরোধ তার পরিকল্পনাকে ব্যাহত করছে। তুমি বুঝতে পারছো না মেরে, আমাকে ছাড়া তুমি এই শক্তি নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা তোমাকে ধ্বংস করে দেবে। আমি চেষ্টা করব, নদী বলল, আমার মতো করে। তাদের এই মানসিক লড়াইয়ের মধ্যেই স্টেশনের ইন্টারকমে আবার সেই যান্ত্রিক কণ্ঠস্বর শোনা গেল। সতর্কতা! পাওয়ার করে অস্বাভাবিক এনার্জি ফ্লাকচুয়েশন ডিটেক্টেড। সেলফ ডিস্ট্রাক্ট সিকোয়েন্স ওভাররাইড। ফেলিওর। ডেটোনেশন আসন্ন। T-60 সেকেন্ড। সেলফ ডিস্ট্রাক্ট থামেনি। গিবালাসি বা রায়হান পাওয়ার করে যা করেছে তা বিস্ফোরণকে আরও ত্বরান্বিত করেছে। পুরো আন্ডারগ্রাউন্ড কমপ্লেক্স, এমনকি গ্রহের কেন্দ্রও ধ্বংস হয়ে যাবে। না! আসল গিবালাসি চিৎকার করে উঠলেন, আমার অমরত্ব! তিনি নদীর ওপর তার মানসিক চাপ আরও বাড়িয়ে দিলেন। নদীর শরীর থরথর করে কাঁপছে। সে দেখতে পাচ্ছে গ্রহের শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অন্ধকার দিকটা প্রবল হয়ে উঠছে। সে বেশিক্ষণ প্রতিরোধ করতে পারবে না। 50 সেকেন্ড। হঠাৎ নিউরাল ইন্টারফেস চেয়ারের সাথে যুক্ত একটা স্ক্রিন নিজে থেকেই চালু হলো। তাতে কোনো ডেটা বা ছবি নেই, শুধু একটা মেসেজ টাইপ হচ্ছে। প্রেরক অ্যাডমিনিস্ট্রেটর মেন্ডাসেন। মেন্ডা, তিনি এখনও বেঁচে আছেন? মেসেজটা সংক্ষিপ্ত। নদী, যদি শুনতে পাও, একটা পথ আছে। কন্ট্রোল রুমের ক্রায়োজেনিক চেম্বারগুলো, ওগুলো শুধু নকল মানুষ নয়, ওগুলো হচ্ছে স্টেবিলাইজার। গ্রহের শক্তি শুষে নেওয়ার জন্য, কিন্তু অ্যাক্টিভেট করতে হলে লাইফ ফোর্স প্রয়োজন। লাইফ ফোর্স? মানে জীবন উৎসর্গ করতে হবে? 30 সেকেন্ড। আসল গিবালাসিও মেসেজটা দেখতে পেয়েছেন। তার চোখে নতুন আশা। হ্যাঁ, স্টেবিলাইজার নদী, তোমার শক্তি ব্যবহার করে ওগুলোকে অ্যাক্টিভেট করো। গ্রহের শক্তিকে ওখানে চ্যানেল করো, তাহলে বিস্ফোরণ থামানো যাবে। কিন্তু নদীর মনে সন্দেহ। মেন্ডাসেন কি সত্যিই সাহায্য করতে চাইছেন, নাকি এটাও গিবালাসিন অন্য কোনো চাল? লাইফ ফোর্স মানে কি?
20 সেকেন্ড। তার হাতে সময় নেই, তাকে বিশ্বাস করতেই হবে। সে তার শক্তি ব্যবহার করে নবপৃথিবীতে থাকা সেই আন্ডারগ্রাউন্ড কন্ট্রোল রুমের ক্রায়োজেনিক চেম্বারগুলোর সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করল। সে দেখতে পাচ্ছে নকল রামেজা, চন্দ্রকান আর গিবালাসির ঘুমন্ত শরীর। তারা যেন শক্তি শুষে নেওয়ার জন্য প্রস্তুত। নদীগ্রহের অনিয়ন্ত্রিত শক্তিকে সেই দিকে প্রবাহিত করতে শুরু করল। কিন্তু শক্তি প্রবাহিত হচ্ছে না, কিছু একটা বাধা দিচ্ছে। লাইফ ফোর্স নদী! আসল গিবালাসি চিৎকার করলেন। কাউকে উৎসর্গ করতে হবে। কাকে উৎসর্গ করবে নদী? নিজেকে। আর কখনই সে সংযোগের মাধ্যমে শুনতে পেল অরণ্যের কণ্ঠস্বর আগের চাইতে পরিষ্কার। নদী, না, ওটা ফাঁদ। স্টেবিলাইজার শক্তি শুষে নেবে ঠিকই, কিন্তু সেটা জমা করবে গিবালাসির খারাপ সত্তার জন্য। আরেকটা বিশ্বাসঘাতকতা! মেন্ডাসেনো গিবালাসির খারাপ সত্তার দাবের ঘড়ি। তিনি নদীকে দিয়ে বিস্ফোরণ থামানোর নামে আসলে গিবালাসির খারাপ সত্তার জন্য শক্তি সংগ্রহ করাচ্ছেন। 20 সেকেন্ড। তাহলে কি করব আঙ্কেল? নদী মরিয়া হয়ে জিজ্ঞেস করল। সংযোগ রাখো নদী, ভারসাম্য মনে আছে? কালসর্প শুধু নিয়ন্ত্রণ নয়। অরণ্যের কণ্ঠস্বর আবার ক্ষীণ হয়ে আসছে। ভারসাম্য। নদীর মাথায় একটা আইডিয়া খেলে গেল। যদি শক্তিটাকে সেই খারাপ গিবালাসির কাছেও না পাঠায়, ভালো গিবালাসির কাছেও না পাঠায়, গ্রহের অন্ধকারকেও প্রশ্রয় না দেয়, তাহলে সে গ্রহের শক্তির প্রবাহ ঘুরিয়ে দিল। ক্রায়োজেনিক চেম্বারের দিকে নয়, আশ্রয় স্টেশনের দিকেও নয়, সে শক্তিটাকে পাঠালো মহাশূন্যে ছড়িয়ে থাকা নক্ষত্রজীবীদের বিশাল যানটার দিকে। কি করছো তুমি? আসল গিবালাসি আতঙ্কে চিৎকার করে উঠলেন। ওদের শক্তি দিলে ওরা অপ্রতিরোধ্য হয়ে যাবে। আমি শক্তি দিচ্ছি না, নদী বলল, তার চোখ সোনালি আভায় জ্বলে উঠছে। আমি ভারসাম্য ফিরিয়ে দিচ্ছি। ওরা এই শক্তির অংশ দাবি করেছিল, আমি শুধু সেটা ফিরিয়ে দিচ্ছি, কিন্তু আমার শর্তে। গ্রহের বিশুদ্ধ কিন্তু আদিম শক্তি তীব্র বেগে ছুটে গেল নক্ষত্রজীবীদের যানটার দিকে। যানটা সেই শক্তি গ্রহণ করতে প্রস্তুত ছিল না। বিশাল যানটা আলোয় উদ্ভাসিত হলো, তারপর কাঁপতে শুরু করল। 10 সেকেন্ড। নক্ষত্রজীবীদের যান থেকে শক্তি থিটকে বেরিয়ে আসতে লাগলো। সেটা গিয়ে আঘাত করল আক্রমণকারী ছোট কালো যানগুলোকে। সেগুলো একে একে ধ্বংস হতে শুরু করল। 5, 4, 3, 2, 1, 0। কাউন্টডাউন শেষ, কিন্তু কোনো বিস্ফোরণ হলো না। নদী গ্রহের শক্তিকে অন্যদিকে চালিত করে বিস্ফোরণের জন্য প্রয়োজনীয় শক্তিই অবশিষ্ট রাখেনি। সে গ্রহকে বাঁচিয়েছে, আশ্রয় স্টেশনকে বাঁচিয়েছে, নক্ষত্রজীবীদের আপাত দৃষ্টিতে পরাজিত করেছে। আসল গিবালাসি ফুঁসছেন, তার পরিকল্পনা ব্যর্থ। নদী তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নদী চেয়ার থেকে উঠে দাঁড়াল। সে ক্লান্ত কিন্তু বিজয়ী। সে গিবালাসির দিকে তাকালো। খেলা শেষ। কিন্তু আসল গিবালাসির মুখে ভয়ের বদলে ফুটে উঠল এক অদ্ভুত কুটিল হাসি। তুমি তাই ভাবছ ছোট নদী? তিনি বললেন। তুমি বিস্ফোরণ থামিয়েছ, নক্ষত্রজীবীদের তাড়িয়েছ, কিন্তু তুমি একটা জিনিস ভুলে গেছ। তিনি নদীর গলায় থাকা লকেটটার দিকে ইশারা করলেন। এই লকেট, এটা শুধু আমার ভালো সত্তা বা তোমার মায়ের স্মৃতি ধারণ করে না, এটা একটা কমিউনিকেশন ডিভাইসও। কমিউনিকেশন ডিভাইস? নদী অবাক হল। হ্যাঁ, গিবালাসি হাসলেন। এটা সরাসরি সংযোগ স্থাপন করে কাল সর্পের উৎসের সাথে, আর তুমি এখনই সেই উৎসকে জাগিয়ে তুলেছ, তার শক্তি ব্যবহার করেছ। তিনি ভিউ পোর্টালের দিকে দেখালেন। সেখানে আর নক্ষত্রজীবীদের যান নেই, কিন্তু মহাশূন্যের পটভূমিতে বহু লক্ষ বর্ষ দূরে একটা নতুন আলো দেখা যাচ্ছে, একটা নক্ষত্রপুঞ্জ যা সাপের মতো পেঁচিয়ে আছে। তুমি শুধু নক্ষত্রজীবীদের তাড়িয়ে দাওনি নদী, তুমি আসল লিডারকে ডেকে এনেছ। কাল সর্প আসছে তার হারানো শক্তি আর তার যোগ্য বাহনকে গ্রহণ করতে।